বিশ্বকাপ ফুটবল ৭ ম্যাচের সেরা পরিসংখ্যান লেখার লড়াই। অক্লান্ত পরিশ্রম আর সেরা কৌশল নির্ধারণের পরও মোমেন্টামই যেন সবকিছু। স্বাগত বিশ্বকাপ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন বলে সাথে আছে ফরিদা বখতিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ব্রাজিল ছিটকে গেল বিশ্বকাপ থেকে লাস্ট 16-এর ম্যাচ থেকে। ব্রাজিল নরওয়ের ম্যাচের আক্ষেপ হয়ে থাকলেন কি ব্রুনো গিমারাইজের সেই পেনাল্টি? স্বাভাবিক, আপনি যখন একটা ভালো মুভমেন্ট টাইমে আপনি পেনাল্টিটা মিস করবেন এবং টিমকে ফুল প্রেশার ক্রিয়েট ওই সময় থেকে টিম প্রেশারে, এবং তার পেনাল্টি মিস করার পরে সে মাঠ থেকে হারিয়ে যাওয়া তার পারফরমেন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার এই ওয়ার্ল্ড কাপের এবং ব্রাজিল টিমের যে পারফর্ম করতেছিল, যার মিডফিল্ডটা আসলে সে একাই কন্ট্রোল করতেছিল, বাকিরা কেউ ওইভাবে ছিল না টিমে, মানে আপনার পারফরমেন্সের মধ্যে। যেমন ক্যাসেমেরো বলেন, প্যাকেটা বলেন, এরা কিন্তু ওই ধরনের পারফর্ম আমরা যেভাবে তাদেরকে চিনি ওইভাবে পারফর্মেন্স ছিল না, একমাত্র ব্রুনোই পারফর্ম করে যাচ্ছিল। তার পেনাল্টি মিসে অনেক কিছু, আই থিঙ্ক এই ম্যাচ হারার পিছনেই কিন্তু পেনাল্টি। ম্যাচের শুরুতেই একটু ব্যাকফুটে পড়ে যাওয়ার পর এই ধরনের উত্তেজনাপূর্ণ ম্যাচ অথবা হাই ভোল্টেজ ম্যাচ, লাস্ট 16 ম্যাচ যখন কোয়ার্টার ফাইনালে যাবার সুযোগ, একটা মানসিক চাপ অথবা স্নায়ু চাপ যেটাকে আমরা বলি, সেটাও তো থাকে দু দলের উপর। দেখেন, সর্বপ্রথম হচ্ছিল একটা জিনিস যে আপনার যে ধরনের ম্যাচ আমরা আশা করি, আমরা যেভাবে প্রেশার বলি, তাদের কাছে কিন্তু কোনো প্রেশার না। তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, তাদের কাছে আসলে এইসব ম্যাচ হলো আপনার এনজয় করার মতো। প্রেশার দেশের খেলার তো কিছু জায়গায় প্রেশার হয়, যখন আপনি প্রেশার তখনই নেবেন যখন আপনি পেনাল্টি মিস করবেন, আপনি 1 ভার্সেস 1 গোল মিস করবেন, আপনি ডুয়েল বল জিততে পারবেন না, আপনি গোল রিসিভ করবেন খুব সিলি মিস্টেকে, তখন আপনার জন্য এগুলো প্রেশার মাঠে টিকে থাকা। এইগুলি যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি ম্যাচটা, আপনি যদি চিন্তা করেন পেনাল্টিটা যদি গোল হতো, ব্রাজিলের চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। উইনিং মুভমেন্টটা দেখেন, চিন্তা করে মুভমেন্ট টাইমটা দেখেন, তারা উজ্জীবিত হতো, তারা আরও ভালো ফুটবলটা খেলতে পারতো। নরওয়ে তাকে গোল করতে আসতো, নরওয়ের পিছনের স্পেসগুলি বিনি বলেন, আপনি কোনিয়া বলেন, রেয়ান বলেন, এই স্পেসগুলি তারা নিতে পারতো। যা যে চেঞ্জিংয়ে নামলো এনরিক বলেন, নেইমার বলেন, তারা এই যে ওপেন যখন খেলতে আসতো নরওয়ে, তখন আপনি স্পেসটা নিয়ে কাজে লাগাতে পারতেন। আপনি গোল মিস করলেন, দুর্দান্ত খেলেছে আপনার নরওয়ের গোলকিপার, সব কিছু মিলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নরওয়ে বেটার ফুটবল খেলেছে। নাইল্যান্ড হাল্যান্ডের নরওয়ের কথা বলা হচ্ছে বারবার। অ্যালিসন বেকারের কাছে কিছুটা ফিকে পড়ে গেছিলেন কিনা, অ্যালিসন বেকারই ফিকে পড়ে গেছিলেন কিনা নাইল্যান্ডের না, কাছে? আসলে অ্যালিসন বেকারও সেভ করেছে তা না। আপনি দুইটা গোল যদি দেখেন, দুইটা গোলই চমৎকার গোল করেছে, আর দুইটা গোলই করার পিছনে ডিফেন্ডারের কিছু না কিছু ভুল মিস্টেক ছিল। ক্রসের গোলটা আপনার গ্র্যাভিয়েল আপনার হালান্ডকে কত দূরে ছেড়ে রেখেছে, 3টে স্টেপ হালান্ড নিয়ে হেড করতে এসেছে। যদি ক্লোজলি থাকতো এই বলটা সে মিট নাও করতে পারতো। সেকেন্ড গোল দেখেন, সে রিসিভ করলো, টোকা দিল, দেন শুটিং করলো, তার সামনে 3টা ডিফেন্ডার লাইন হয়ে দাঁড়ায় থাকলো। মানে আপনি যদি এই ধরনের মিস্টেক করেন ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকারের সামনে, তা আপনি কি সাফার তো করবেনই। কুনিয়াকে তুলে এনরিককে যখন নামানো হলো, এনরিক একটা ভালো শটও কিন্তু ভিনি দিয়েছিল, যেটা সুযোগ মিস করা বলা হচ্ছে। আসলে এটা আসলে কুইক কাউন্টার অ্যাটাকের সময় যেমন নরওয়ের বলটা কুইক আপনার স্ম্যাশ দিয়ে নিল, ট্যাকেল করে নেওয়ার পর আপনার বিনি সুন্দর করে বল দুইজনের মাঝখানে ছেড়ে দিল, তার সেটা ফার্স্ট টাচ, এবং সে নেমেছে মাত্র 10 না 15 সেকেন্ড হয়েছে। ওই যে টাচ, তার ফার্স্ট টাচটা যে মিস হলো, এই যে গোলটা মিস করলো, ওইটা তো একটা প্রেশার। রাইট। নেইমারের এই বিশ্বকাপের খেলাটাই আসলে একটা নানান রকম যদি কিন্তুর মধ্যে আটকে ছিল। দীর্ঘদিন ধরে ইনজুরির সাথে লড়াই করেছেন, তারপর প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি, গ্রুপ পর্বের একটা ম্যাচে নেমেছেন, সেটাও প্লেইং টাইমটা খুব কম পেয়েছে। আপনি প্লেইং টাইমটা যদি বেশি পেতো, তাও সে যদি ফিট থাকতো আসলে বেটারটা ব্রাজিলের জন্য বেটার হতো, কারণ সে তো প্লেইং টাইম কম পেয়েছে, যতটুকু প্লেইং টাইম তার দরকার ছিল।
এই ম্যাচের আগে কোচ কিন্তু জানিয়েছিলেন যে পুরো ম্যাচ খেলার মতো যথেষ্ট ফিট না, রয়েছে এটা আসলে এক ধরনের ট্যাকটিস হইতে পারে, টেকনিক্যালি একটা কথাবার্তা হইতে পারে, বাট আই থিঙ্ক তাকে আরো যদি আরো ম্যাচ টাইম পাইতো সে আরো বেশি এফোর্টটা দিতে পারতো। বাট সে যে ইনজুরি থেকে উঠছে সেটা তার ম্যাচে আপনি বুঝতে পারছেন, তার রানিংয়ে, তার মুভমেন্টে, নেইমারের মুভমেন্টে তাকে সময় দিতে হইতো, তাকে প্লেইং টাইমটা দিলে ভালো হতো বেশিরভাগ। নেইমারের মতো ইম্প্যাক্ট প্লেয়ার পুরো দলের উপরেই একটা অসাধারণ প্রভাব থাকে। এত তাড়াতাড়ি এই ম্যাচটা হেরেই রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন। একটা প্রতিবেদন আছে, দেখে নেইমারের অবসর সম্পর্কে আলাপ করব। দেখব প্রতিবেদন। মেটলাইফ স্টেডিয়াম, ঠিক এই মাঠেই 2010 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচে গোল করে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে যাত্রা শুরু করেছিলেন এক তরুণ নেইমার। 16 বছর পর ঠিক একই মাঠে নরওয়ের কাছে হেরে অশ্রুসিক্ত চোখে বিদায় বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোল করেছিলেন নেইমার, কিন্তু সেই গোল ব্রাজিলকে বাঁচাতে পারেনি। 1990 সালের পর এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই তো ম্যাচ শেষের বাঁশি বাজতেই আবেগ সামলাতে পারেননি 34 বছর বয়সী এই তারকা। সতীর্থরা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তখন নেইমার বলে উঠলেন, চেষ্টা করেছিলাম, এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম, এখন সব শেষ। এভাবেই শেষ হলো ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক অধ্যায়ের। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নেইমার রেখে গেলেন অবিশ্বাস্য এক রেকর্ড। ব্রাজিলের জার্সিতে Mighty Green Apple, Game Changer Ginger, Happy Speed, 130 ম্যাচে 80 গোল, যা তাকে করে তুলেছে সেলেসাউদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, পেলেকে ছাড়িয়ে 3 গোল এগিয়ে। ব্রাজিলের হয়ে 2013 সালে ফিফা কনফেডারেশনস কাপ, 16 সালে রিও অলিম্পিকে স্বর্ণপদকই নেইমারের সর্বোচ্চ অর্জন। এছাড়া 4টি বিশ্বকাপে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। তবে যা কখনো তার হাতে ধরা দেয়নি তা হলো ফুটবলের সবচেয়ে বড় ট্রফি বিশ্বকাপ। 2014 সালে নিজ দেশের মাটিতে সেমিফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি, যে ম্যাচে জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। এবার 2026 বিশ্বকাপেও ইনজুরির কারণে পুরো টুর্নামেন্টে মাত্র 2টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন। একটা যুগের সমাপ্তি হলো ঠিকই, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে নেইমারের নাম লেখা থাকবে সোনালী অক্ষরে। এক অবিশ্বাস্য প্রতিভা, যিনি ট্রফির চেয়েও বেশি ভালোবাসা জিতেছেন কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদন। মামুনুল, ব্রাজিলের হয়ে নেইমারে কিন্তু সেরা 130 ম্যাচে 80 গোল, সর্বোচ্চ গোলেও নেইমার এগিয়ে। বয়স কেবল 34, খুব বেশি ইমোশনাল সিদ্ধান্ত মনে হচ্ছে রিটায়ারমেন্টের জন্য? না, আসলে দেখেন, বিগত 3 বছর আগেও সে ন্যাশনাল টিমের ম্যাচ খেলেছে, লাস্ট 3 বছর আগে। 3 বছর পর সে এবার ওয়ার্ল্ড কাপে আসলো, গোলও করেছে। আমার মনে হয় যে ইনজুরিটা বিগ ফ্যাক্ট। আই থিঙ্ক এরকম অনেক প্লেয়ারই অবসর নেওয়ার পরও আপনার পারফর্ম করে আবার দেশের জন্য, দেশ চেয়েছে তাই খেলতে আবার সে অবসর ভেঙে মাঠে নেমেছে। আপনি লিওনেল মেসির কথা বলেন, মেসি সবচেয়ে বড় উদাহরণ, নয়রের কথা বলেন, এই ধরনের অনেক প্লেয়ার যে আপনার অবসর ভেঙে টিমে আপনার জয়েন করেছে। যে একটা সময় জিদানও করেছে সেম কাজ 98 ওয়ার্ল্ড কাপের আগে। সে অবসরে গিয়ে আবার অবসর ভেঙে 98 ওয়ার্ল্ড কাপ খেলতে নামা, মানে আপনার সব কিছু মিলে আমি বলবো যে এটা আসলে নেইমারের জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ ফুটবলাররা ন্যাশনাল টিমের জার্সি পরে খেলবে না, এটা আসলে হতে পারে না। কারণ আপনার দেশের প্রতি ভালোবাসা সব কিছু মিলে আমি মনে করি যে তার ইনজুরি একটা ফ্যাক্ট ছিল। ইনজুরিটা আসলে এখনও মনে ভালোভাবে রিকভার হয় না আমার ধারণা, কারণ আপনি তাকে ম্যাচ টাইম এই কারণে দেন। এবং সে যদি লিগ সামনে তো সে খেলবে ক্লাবে, আই থিঙ্ক সে যদি প্রপার ফিটনেস আসে, নেইমারের প্রপার ফিটনেস না, নেইমার ইনজুরি মুক্ত হলে নেইমার মতো প্লেয়ার আপনি পাবেন না। কারণ ওয়ার্ল্ডের বেস্ট 3টে প্লেয়ারের নাম আসলে নেইমারের নাম আসে, যেখানে মেসি রোনাল্ডোর 15-17 বছরের ফুটবল শাসনে নেইমার একটা পার্ট, যে তাদের দুজনকে রেকর্ড ভেঙে একটা জায়গায় যাওয়ার মতো অবস্থান ছিল। এবং আপনি একটু আগে বললেন যে ব্রাজিলের এখনও সবচেয়ে বেশি গোল তার। আপনি আমি বুঝি যে নেইমার হলো লাস্ট শিল্প, তাদের শৈল্পিক ফুটবলের লাস্ট শিল্প সে।
এরপর আর কোনো শিল্প আপনি পাবেন না। নেইমারের পরে এই স্টার ইমেজ ব্রাজিলের কার কাঁধে দেখছেন? বিনি আসলে অলমোস্ট বিনি সুপার হিরো নেইমার থাকা সত্ত্বেও, বাট আমি মনে করি যে বিনি আপনার ব্রাজিলকে ওই সুপারস্টার হবে। সুপারস্টার আছে এখনও। আপনি নেক্সট সুপারস্টারের কথা বলছেন, নেইমারের পরে সবচেয়ে বেশি কাকে? সবাই এখন কিন্তু ব্রাজিলের বিনিকে চিনি। নেইমার তো অবসরের ঘোষণা দিয়ে দিলেন। এরই মধ্যে আমরা দেখেছি লুকা মদ্রিচ পর্তুগালের কাছে হারের পর রিটায়ারমেন্টে গেছেন। বয়স যেহেতু 40 পেরিয়েছে, লুকা মদ্রিচেরটা স্বাভাবিকই, অস্বাভাবিক কোনো কিছু না, কিন্তু ভীষণ রকম মানে আবেগের বিষয়, মানে তারা খসে যাওয়ার বিশ্বকাপ। এই যে এসে আপনাকে সরে দাঁড়াইতে হবে, এটাই স্পোর্টসম্যানের একটা জায়গা। আপনাকে হার মানতে হবে বয়সের ক্ষেত্রে। আপনাকে ওই জায়গাটুকু যে আপনাকে সরে দাঁড়াতে হবে। আপনার লুকা মদ্রিচের বিদায় হলো, আজকে একজন পর্তুগালের স্পেনের ম্যাচে যে কোনো ইয়ামালেরও বিদায় হতে পারে ওয়ার্ল্ড কাপ থেকে, বাট তো ইয়ং, যদি পর্তুগাল হারে রোনাল্ডোকে আপনি হারাইতে পারেন, সব কিছু মিলে এটাই স্বাভাবিক, এটাই আপনাকে মেনে নিতে হবে, এটা মেনে আপনাকে চলতে হবে। মানে গত 2 দশকের মধ্যে মানে যারা ফুটবল বিশ্বের তারকা ইমেজ বহন করছেন এবং দুর্দান্ত সব পারফরমেন্স, শুধু ক্লাব ফুটবলে না, দেশের ন্যাশনাল টিমের জার্সিতেও অনেক ভালো খেলেছেন, ইউরো, বিশ্বকাপ সব কিছু মিলিয়ে অনেক তারকাকে আমরা এই বিশ্বকাপে হয়তো শেষবার দেখছি। এর মধ্যে মেসি, রোনালদোর কথা আপনি বলেছেন, মদ্রিচ অলরেডি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে, নেইমার অনেক আর্লি দিয়েছেন। প্রতিবার এই তারকারা যারা চলে যান, এরকম তো অনেকেই গেছেন, সেই মিস করার বিষয়টা কীরকম? আপনি যদি একটা জেনারেশনকে জিজ্ঞেস করেন পেলেকে মিস করে নাকি, যারা পেলের খেলা দেখছে, স্টিলও পেলেকে মিস করে। স্টিল নাও তারা বলে নাম্বার বেস্ট 9 হলে পেলে। আপনি যদি জিকোর কথা বলেন, স্যাক্রেটিসের কথা বলেন, ডিয়েগো ম্যারাডোনার কথা বলেন, ম্যাথুজের কথা বলেন, গার্ডমুলারের কথা বলেন, ক্লিন্সম্যানের কথা বলেন, জিদানের কথা বলেন, রোমারিওর কথা বলেন, ডেল পিয়ারোর কথা বলেন, মানে আমি যেগুলোর নাম বলছি, নাজেরো রোনাল্ডোর কথা বলেন। হ্যাঁ, এই যে এইদের খেলা কিন্তু এখনও আমরা যার খেলা দেখেছি, স্টিল নাও তাদের কথা বলতেছি। আপনাকে পিলোর খেলা বলে, জাভি, ইনিয়েস্তার কথা, সবার কিন্তু ছাড়তে হয়েছে। এক জেনারেশনে এক একটা বেস্ট প্লেয়ার, কয়েকজন বেস্ট প্লেয়ার উঠে আসে, তার মধ্যে আপনি কাউকে মনে না রেখে পারবেন না তাদের খেলা। মানে আমি মনে করি যে এখন যদি আপনি রোনালদো, মেসির দৌরত্ব শেষ করে ওয়ার্ল্ড কাপে মেসি, এমবাপে, হার্ল্যান্ডের দৌরত্ব চলছে, কিছুদিন পরে এমবাপে, ইয়ামালের দৌরত্ব চলবে, এটাই স্বাভাবিক, এটাই আপনাকে ফুটবলটার সৌন্দর্য তো এই জায়গায়। আমরা আসলে বাংলাদেশ অনেক বেশি ব্রাজিল ভক্ত, যে কারণে ব্রাজিলের ছিটকে যাওয়াটা এখানকার দর্শকদের অনেক খারাপ লাগা তৈরি করেছে। কালকে রাতটা হয়তো তাদের সবচেয়ে দুঃস্বপ্নের রাত। সেই একই সাথে আর্লিং হাল্যান্ডের যে দুর্দান্ত অভিষেক, ওয়ার্ল্ড কাপে প্রথমবার এসে এলেন, দেখলেন, জয় করলেন মতো অবস্থানে উনি রয়েছেন, এবং নরওয়েকে এখনো পর্যন্ত সেমিফাইনাল কল্পনা করা যাচ্ছে। নরওয়ের যে পারফরমেন্স আপনি দেখেন, এটা হাল্যান্ডের তো নতুন না। হাল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে হিরো হয় নাই, হাল্যান্ড অলরেডি হিরো। ক্লাব ফুটবলে নাম্বার 1 বেস্ট 9, ওয়ার্ল্ডের নাম্বার 1 বেস্ট 9 তাকে বলা হয়। হ্যারি কেন, তাকে নাম্বার 1 বলা হয়। তাহলে সে কিন্তু ওয়ার্ল্ড কাপের নতুন সুপারস্টার হয় না, সে আগে থেকে ইংলিশ লিগে সুপারস্টার, কিন্তু ওয়ার্ল্ড কাপেই প্রথমবার ম্যানচেস্টার সিটি থেকেই সুপারস্টার। ওয়ার্ল্ড কাপে প্রথম ওয়ার্ল্ড কাপে সে যে কাজগুলি করতেছে, ওয়ার্ল্ড ফুটবল মনে রাখবে, সাপোর্টাররা মনে রাখবে, সবচেয়ে বড় বিষয় হলো নরওয়েনবাসী মনে রাখবে। 28 বছর পর নরওয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে আসা, 5 বারের চ্যাম্পিয়ন, যাদের 4 বারই ওয়ার্ল্ড কাপ শুধু অনলি 4 বার জয়েন করছে, মানে তারা 4 বার পাস করতে পারছে, যেটা আমরা কোয়ালিফাই করতে বলি, কোয়ালিফাই করছে অনলি ফর 4 টাইমস, যেখানে ব্রাজিল 5টা চ্যাম্পিয়নশিপ। মানে সব কিছু মিলে জিনিসগুলি যদি কম্পেয়ার করা হয়, তাহলে হাল্যান্ডের এই ওয়ার্ল্ড কাপের এই 2 গোল হাল্যান্ডকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কালকের ম্যাচে তো জোড়া গোল করেছেনই ব্রাজিলের বিপক্ষে, এছাড়াও সর্বোচ্চ গোলে কিন্তু সেই মেসি, এমবাপের সঙ্গে তালিকায় চলে এসেছেন হলো আর্লিং হাল্যান্ড। এটা আসলে বললাম না, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের খাতা যদি খুলে নি, এই যে দৈরত্বটা থাকে, কিছুক্ষণ আগে আপনাকে বললাম মেসি, রোনাল্ডো ছিল, মেসি, এমবাপে আছে, এখন হাল্যান্ড, মেসি, এমবাপে হবে, কিছুদিন পর এমবাপে, ইয়ামেলে হবে। এইভাবেই আপনার ফাইট করে সর্বকালের সেরা হতে চাবে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হতে চাবে, এবং সব জায়গায় তাদের যে পারফরমেন্স দিয়ে আসলে মানুষের মন জয় করাটা।
বিশ্ব ফুটবল তো এভাবেই এগোবে, কেউ ছেড়ে দিবে আর কেউ সেটা নিশ্চয়ই ঝান্ডা উড়াবে। মেক্সিকো ইংল্যান্ড ম্যাচ দারুণ একটা ম্যাচ হয়েছে, এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর একটা, কারণ এর চেয়েও রোমাঞ্চকর ম্যাচ আমরা দেখেছি অথবা তুলনামূলকভাবে কাছাকাছি, যেটা হয়তো ওয়ান অফ আর্জেন্টিনাকে দ্য বেস্ট ম্যাচ এটা মেক্সিকো আর ইংল্যান্ডের ম্যাচ। তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ম্যাচ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, সব কিছুর ইতিহাস ব্রেক করেছে ইংল্যান্ডের ম্যাচে। মেক্সিকো টানা 89 ম্যাচে খেলে মাত্র 2টা ম্যাচ ওই মাঠে, 2টা ওর 3টে ম্যাচ হেরেছে, তারা লং টাইম ধরে হারে নেই। সব কিছু মিলে তাকে মেক্সিকানকে হারানো এবং টিম ওয়ার্ক, ভালো ফুটবল খেলা, মেক্সিকো মানে সুপার ফুটবল খেলেছে। আসলে হার্ড লাক যে আপনার ইংল্যান্ডের ডিফেন্ডারদের একটা লাইন দাঁড়ানো, আর হচ্ছিল গোলকিপার দুর্দান্ত সেভে ইংল্যান্ডকে আই থিঙ্ক 3-2 গোলে ম্যাচ জিতানো। ইংল্যান্ডের জার্নিটা কত দূর দেখছেন? আর নেক্সট ম্যাচ নরওয়ের সঙ্গে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত দেখি, সেমিফাইনাল ওঠার সম্ভাবনা আছে, কারণ যে ওরা যে হোস্ট টিমের সঙ্গে খেলেছে, মানে মেক্সিকো যদি 100% দিয়ে থাকে, তারা 140% ম্যাচে তারা এফোর্টটা দিয়েছে, নাহলে এই ম্যাচ জিতাই ডিফিকাল্ট। আপনার 60-63 মিনিটে 10 জন হয়ে যাওয়ার টিম, মেক্সিকো সুপার ফুটবল খেলতেছিল, দ্যাট টাইম যদি আপনি 10 জন হওয়ার টিমের সঙ্গে আপনি 11 জনের টিমের সঙ্গে ফাইট করতেছেন, তাও মেক্সিকোর মতো পারফরমেন্স টিমের সঙ্গে হোস্ট টিমের এগেনস্টে সব কিছু মিলে আপনি ম্যাচটা যে জয়লাভ করেছেন, এটাই তো আপনার আসলে ভালো সাইট। এই মেন্টালিতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। 3 হোস্ট টিমের মধ্যে 2টো অলরেডি আউট হয়ে গেছে, কানাডা এবং গতকাল মেক্সিকো, গতকাল না আজ সকালে। আর যুক্তরাষ্ট্র বাদ রয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাচ আগামীকালকে বেলজিয়ামের সাথে। আসলে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ইয়থ টিম বলেন, আন্ডারডগ টিম বলেন, আমার খুব পছন্দের খেলা প্লেয়িং স্টাইল ভালো লেগেছে ইউএসের প্লেয়িং স্টাইল। ইউএসের ফুটবলে গুড পাসেস, গুড ইন্টেন্সিটি, গুড রানিং, গুড চেজিং, সব কিছু মিলে একটা টিম কীভাবে ইউএসের ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করেছে, তাকে সে যদি টিকে না থাকে ইউএসের ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে। আজকে কিন্তু সবচেয়ে বেশি আলাপ হচ্ছে বলগানের লাল কার্ড দেখানোর পরও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন, এবং ফিফা একটা বিবৃতি দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে। এইটা নিয়ে অনেক আলাপ হচ্ছে, আসলে লাল কার্ড দেখার পরে কিভাবে পরবর্তী ম্যাচটা খেলা হয়। একটা মন্তব্য করেছেন বেলজিয়াম কাল সকালে, যে অপোনেন্ট বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। আমরা একটা প্রতিবেদন দেখব, দেখে এসে কথা বলছি। দেখব প্রতিবেদন। বসনিয়ার ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার পালোগান লাল কার্ড দেখেন, সেটা নিয়ে বিতর্ক ছিল। ভিএআর সিদ্ধান্তে ছিল অসন্তোষ। নিয়ম অনুযায়ী শেষ 16 বেলজিয়ামের বিপক্ষে বালোগানের খেলার কথা নয়, অথচ ফিফার এক নজিরবিহীন সিদ্ধান্তে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। এই সিদ্ধান্তের পেছনে সরাসরি ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের খবর, ফিফা সভাপতি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান ট্রাম্প। এরপরই আসে ফিফার এই ব্যতিক্রমী রায়। ফিফার বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপে নিরপেক্ষতা ও প্রভাব প্রশ্নের মুখে। এ নিয়ে ফিফার ওপর ক্ষুব্ধ ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে জানিয়েছে, ফিফা এই সিদ্ধান্তের মাধ্যমে সব সীমা অতিক্রম করেছে। বেলজিয়াম ফুটবল ফেডারেশন বলছে, এই সিদ্ধান্ত প্রতিযোগিতার নিয়ম কানুনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিষয়টি নিয়ে তারা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনা করেছে। এরই মধ্যে আপিল করার অনুমতি পেয়েছে বেলজিয়াম। ফিফার সিদ্ধান্ত পরিবর্তন সবার মধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছে। কোথায় সীমারেখা টানতে হবে সেটাই প্রশ্ন, এর কোনো উত্তর নেই। শেষ কোথায় হবে? হলুদ কার্ড যদি হলুদ কার্ড না হয়, তবে কি আমরা আপিল করব? আমরা কি মনে করি এটা লাল কার্ড নয়, নাকি অন্য কেউ তেমনটা মনে করে? এর শুরু কোথায় আর শেষ কোথায়? ফিফার এ ধরনের সিদ্ধান্ত বদল নতুন নয়। 1962 বিশ্বকাপে চিলির বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে লাল কার্ড দেখার পরও ব্রাজিলের গারিঞ্জে খেলেছিলেন ফাইনালে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি বিশেষ শুনানিতে তার শাস্তি মওকুফ করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদন। মামুনুল, পলগনের লাল কার্ড নিয়ে পুরো বিষয়টা এসেছে
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কফুল হয়েছেন ফিফার প্রতি। ফিফা যে এই সিদ্ধান্তটা নিয়েছে এটা Mighty Green Apple. Game changer ginger. Happy speed. নিয়ে যেটা বলছিলাম আপনাকে প্রতিবেদন দেখার আগে, বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বলেছে যে এটা এপ্রিল ফুলের মতো একটা বিষয় হয়ে গেছে। না, আসলে এটা ডিপেন্ড করে রেফারির উপর। যারা আসলে ফুটবলের সঙ্গে আইনগতভাবে আইন জানে তারা আসলে এটা বলতে পারবে, যারা আইন জানে না তাদের কাছে আসলে এটা আসলে সারপ্রাইজ। কারণ হচ্ছে আপনি রেড কার্ড দেওয়ার পর 2টা ম্যাচ ড্রপ থাকবেন। এখানে একটা রুলস থাকে যেটা ডিসিপ্লিন কমিটি বলা হয়। যে রেফারি আপনাকে ম্যাচে ইয়েলো কার্ড দিচ্ছে তার একটা রিপোর্ট সে ডিসিপ্লিন কমিটিকে দেয়। আই থিঙ্ক ফিফাকে রিকোয়েস্ট করাতে ডিসিপ্লিন কমিটি সেটা রেফারির সঙ্গে কথা বলে রেফারির সিদ্ধান্তের উপর তার শাস্তিটা মকুফ করা হয়েছে। নিশ্চয়ই সে কার্ড দেওয়ার পর সে রেফারির সঙ্গে বাজে বিহেভ করে নেই, তার হুইসেলের পর তাকে ওইটা ডিনাই করে নেই, সব কিছু মিলে ওই জিনিসটা একটা স্পেস, একটা সুযোগ করে দিয়েছে ট্রাম্প যে এটা দেখার জন্য ভালোভাবে। ফিফা ডিসিপ্লিন কমিটিকে বলছে এটা দেখার জন্য, ডিসিপ্লিন কমিটি রেফারির সঙ্গে কথা বলে একটা সুন্দর ডিসিশনে আসে। বোলোগানের লাল কার্ডটা যখন পোস্টপন করা হচ্ছে, পরবর্তী ম্যাচ খেলতে পারবেন যদি একই ধরনের ট্যাকেল অথবা আচরণ করে থাকেন, তাহলে সেটা পরবর্তীতে কার্যকর হবে। যেটা আপনি বলছিলেন যে 10 জনের দল হয়ে শেষে খেলেছে ইংল্যান্ড, কোয়ানসার লাল কার্ড নিয়েও কিন্তু তখন আলাপ হয়েছে। তাহলে কি হ্যারি কেইন গিয়ে ফিফার কাছে সে আবেদন করবে কিনা যে কোয়ানসার লাল কার্ডটাকেও পোস্টপন করানো যায় কিনা? না, এটা আসলে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট করতে পারে, এটা হ্যারি কেনের রেসপন্সিবিলিটি। অধিনায়ক হয়তো বলবে ফেডারেশনকে, যে আসলে ওই ধরনের ওই ধরনের স্পেস আছে, অ্যাপ্লিকেশন করতে পারে ইংল্যান্ড ফেডারেশন থেকে যে এটা কিভাবে দেখা যায়, কিভাবে দেখতে হয়, কিভাবে দেখা যায়। এটা ডিপেন্ড বললাম না রেফারির উপর। রেফারি যদি আপনাকে ওই সিদ্ধান্ত দেয় তাহলে আপনার কিছু করার থাকে না। রেফারি যদি বলে না সে আমার সঙ্গে খারাপ বিহেভ করছে, তাকে আপনার নিয়ম অনুযায়ী দুইটা ম্যাচ, যে ম্যাচ রানিং ম্যাচ আর পরের ম্যাচ, রেফারি যদি বলে 4 ম্যাচ, আপনাকে 4 ম্যাচের সাসপেন্ড হতে হবে এক লাল কার্ডে। লাল কার্ডের প্রসঙ্গ যেহেতু এলোই, এবারে বিশ্বকাপে কিন্তু লাল কার্ডের আমরা ছড়াছড়ি দেখছি আগের 2 বিশ্বকাপের তুলনায় বেশ অনেকটা বেশি। এটা তো ফার্স্ট ম্যাচেই, আগের রেড কার্ডটা ফার্স্ট ম্যাচেই গণ হয়ে গেছে, একদিনে যে পরিমাণ কার্ড হয়েছে। যেহেতু এত প্রযুক্তির ব্যবহার, তাহলে প্রযুক্তি কি কোনো জায়গায়, প্রযুক্তির কারণে তো সহজ হওয়ার কথা, কিন্তু কোন জায়গায় গিয়ে কনফ্লিক্ট করছে? যে আসলে ইন্টেন্সিটি যে টাইপের ফুটবল খেলা হচ্ছে, এখানে 50-50 ডুয়েল হয়, 50-50 ডুয়েলে ব্যাড ট্যাকেল হয়, কিছু সময় গুড ট্যাকেল হয়। ব্যাড ট্যাকেলগুলি যদি চোখে পড়ে তখন তাকে কার্ড ধরা হয়। এখানে সেফটিরও ব্যাপার আছে। ভিআর ইউজ করার মানে আপনার টিমের বেস্ট প্লেয়ারকেও আপনি সেফটি দিচ্ছে রেফারির কাজটা কি? আপনি আপনার টিমের 2 টিমের বেস্ট প্লেয়ারকে সেফটি দেওয়া, এমন কোনো ব্যাড ট্যাকেল না হয় তার ফিউচার বা টিমের কোনো অন্য একটা টিমের জানি ক্ষতি হয়। রেফারি কিন্তু এই কারণে কাজ করছে। ফিফা কিন্তু এই রেফারির ব্যাপারে যতটুকু আমি শুনেছি, আমাদের সঙ্গে যতটুকু রেফারিরা কথা বলেছে, রেফারিরা জানি প্লেয়ারদেরকে সেফ রাখতে পারে, প্রটেক্ট করতে পারে, ওই ধরনের হুইসেল তারা দিয়ে থাকে। যেহেতু এই অনেক প্রসঙ্গে আলাপ হলো, আজকে রাতেই স্পেন এবং পর্তুগাল বিগ ম্যাচ বলা হচ্ছে। একবারে চ্যাম্পিয়ন স্পেন, আর পর্তুগাল তো ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হলো একটা ব্যালেন্স টিম হিসেবে এবার বিশ্বকাপে খুব আলোচনায় রয়েছে। কাদেরকে এগিয়ে রাখছেন? আমি স্পেনকে এগিয়ে রাখবো, বাট আসলে ম্যাচগুলি এই 16 টিমের ম্যাচে, আপনার রাউন্ড অফ 16-এর ম্যাচে প্রত্যেকটা টিম স্ট্রং। আর ইউরোপিয়ান 2 টিমের খেলা, দুই টিম 2 ধরনের ফুটবল খেলে। স্পেন তার ফিলোসফি থেকে বাইর হবে না, বাট পর্তুগাল যদি স্পেনকে সুযোগ দিয়ে খেলার জন্য স্পেস দিয়ে, আসলে ওই ম্যাচ স্পেনের হয়ে যাবে। পর্তুগালকে চিন্তা করে খেলতে হবে স্পেনের সঙ্গে। আপনাকে যদি আমি একটু পজিশনের দিক থেকে বলি, রোনালদো, দিয়াগো জোতা, ফিলিক্স এবং পেদ্রো নেতো, তাদের রাইভাল হিসেবে আমরা যদি রড্রি, পেড্রো, লামিনে ইয়ামাল, ওয়ারজাবাল এর আগের ম্যাচে জোড়া গোল করেছেন। লামিনে ইয়ামাল খুব দারুণ ফর্মে রয়েছেন, ফেরান তোরেস এবং হলো অলমো, তাদের মানে এই মার্কিং এর ক্ষেত্রে কি আপনি স্পেনকে এগিয়ে রাখবেন, না পুরো দলীয় পারফরম্যান্স হিসেবে? সব দিক দিয়ে স্পেন এগিয়ে, বিকজ অফ রিজন আছে। আপনি যদি গ্রুপ থেকে এখনো পর্যন্ত ম্যাচ দেখেন, স্পেনের 5টা থেকে 6টা গোল গিয়েছে সব কিছু মিলে। তাহলে স্পেন
স্পেনের প্লেয়ারদের নাম যে নামগুলি বলেছেন আর পর্তুগালের ওই প্লেয়ারদের নাম বলেছেন, ম্যান টু ম্যান ভেরিয়েশন করেন, স্পেনের প্লেয়াররা ফার বেটার পর্তুগাল ওই প্লেয়ারদের থেকে। এবং টিম হিসাবে স্পেন অনেক স্ট্রং অ্যাজ এ টিম, যেটা পর্তুগালের থেকে কিছুটা অভাব আছে অ্যাজ এ টিম। ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ম্যাচে বা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন, তারপরের 2 ম্যাচে আমরা দেখেছি যে আমরা রোনালদোর ইমেজে দেখতে পেয়েছি। বিকজ অফ গোল, আপনি যে জিনিসটা বললেন, রোনালদোর কাছ থেকে সবাই কি আশা করে, গোল আশা করে। এখন অ্যাসিস্টও কম আশা করে, উইং খেললে অ্যাসিস্ট আশা করতো, বাট বেশিরভাগ গোল আশা করে। এখন রোনালদো গোল করলে সবাই মনে করে রোনালদো ভালো খেলতেছে, বাট আপনাকে বুঝতে হবে তার এজ কি, 41 এজে যা সে করতেছে, অনেকে 41 পর্যন্ত, 38 পর্যন্ত, 34-এ নেইমার অবসর ঘোষণা দিল। সব কিছু মিলে আমি বলবো যে রোনালদোর আমরা যে এক্সপেকটেশন রোনালদোর প্রতি রাখি, রোনালদো গোল করুক প্রত্যেকটা ম্যাচে, এটাই আমাদের এক্সপেকটেশন থাকে। বাট আই থিঙ্ক এই যে রোনালদো যা করে যাচ্ছে আসলে এটা অনেক বড় ব্যাপার, এটা আসলে অনেক প্লেয়ার করতে পারবে না। রোনালদোর অনেক ফ্যান রয়েছে বাংলাদেশে এবং পর্তুগাল তাদের জার্নিটা আরও লম্বা করবে। অনেক ধন্যবাদ মামুনুল আপনাকে। গোলে আজকে এ পর্যন্তই।